সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি যে যেখান থেকে বসে এই ক্লাসটি দেখছো সেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি। আজকের এই ক্লাসটি মূলত এইচএসসি ব্যবসা শিক্ষা শাখার প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমাদের আজকে যেই টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির ব্যবসায় নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগেও এই অধ্যায় থেকে আমরা বেশ কয়েকটি ক্লাস আমরা সম্পাদন করেছি। তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলো ফলো করেছো বা ক্লাসগুলো দেখেছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যৌথ মূলধনী কোম্পানির অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল পরিমেল নিয়মাবলী বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন নিয়ে, এবং সেই ক্লাসে আমাদের ঘোষণা ছিল আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির অন্য আরেকটি দলিল নিয়ে, যেটির নাম হচ্ছে বিবরণপত্র বা প্রসপেক্টাস। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকের পাঠ হচ্ছে মূলত যৌথ মূলধনী কোম্পানির বিবরণপত্র এবং এর বিষয়বস্তু নিয়ে। তো আজকের এই আলোচনা থেকে বা আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখবে সেটি হচ্ছে বিবরণপত্র সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে এবং বিবরণপত্রে যে সকল বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তুসমূহ জানতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। তো ক্লাসটি উপস্থাপনায় আছি আমি বরাবরের মতোই এএসএম কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বামনে ডিগ্রি কলেজ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের আজকের পাঠ কোম্পানির বিবরণপত্র, এটার ধারণা এবং বিষয়বস্তু নিয়ে। তো প্রথমে আমরা বিবরণপত্র সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে যৌথ মূলধনী কোম্পানি দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আরেকটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা থাকে মিনিমাম 2, ম্যাক্সিমাম 50, বা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। এবং এই শেয়ার হোল্ডার যারা থাকেন বা কোম্পানির মালিক যারা থাকেন তারা সাধারণত পরিবার পরিজন, বন্ধুবান্ধব, একেবারে আত্মীয় স্বজনের মধ্যে বা একদম নিকট পরিচিত মানুষ যারা, তাদের মধ্যেই কিন্তু এই মালিকরা থাকেন। এবং এইটা অনেকটা ঘরোয়া কোম্পানিও এটাকে বলা হয়, এই জন্যেই যে এটা একেবারে সীমিত কয়েকজন মানুষের মধ্যে এই মানুষ দিয়েই কিন্তু এই কোম্পানিটি গঠিত হয়। তো এই জন্য তারা তাদের মূলধন সংগ্রহের জন্য যে শেয়ার বিক্রয় করে, এই বিক্রয়ের জন্য তারা একেবারে পাবলিকলি বা জনসাধারণের উদ্দেশ্যে কিন্তু কোনো এরকম মেসেজ দিতে হয় না, বা এই শেয়ার বিক্রির বা ক্রয়ের জন্য আমন্ত্রণ জানানোর জন্য কোনো ধরনের প্রচারণার প্রয়োজন হয় না। যেহেতু তারা স্বল্প পরিসরে কয়েকজন মানুষ নিয়েই তারা এইটি করে, সুতরাং তারা নিজেরা একজনের কাছ থেকে এটা জানতে পারে এবং সেভাবেই তারা শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে তারা মূলধন জোগাড় করে থাকে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন এবং সর্বোচ্চ আনলিমিটেড বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, আমরা যেটাকে বলি লিমিটেড বাই শেয়ার। এখানে অগণিত, অসংখ্য এবং প্রচুর হাজার হাজার লাখ শেয়ার হোল্ডার পর্যন্ত থাকতে পারে। তো এই যে লাখ বা অসংখ্য অগণিত যে শেয়ার হোল্ডার, তারা কিন্তু সবাই কিন্তু জনসাধারণ। এখন এত মানুষকে ব্যক্তিগতভাবে কিন্তু আমন্ত্রণ জানানোর সুযোগ নেই বা এটা সম্ভবও না। এই জন্য কোম্পানির আইন অনুযায়ী এই কোম্পানিকে মানে এই পাবলিক লিমিটেড কোম্পানিকে জনসাধারণের উদ্দেশ্যে একটা পত্র প্রচার করতে হয়, যে পত্রের মধ্যে কোম্পানি তার শেয়ার বিক্রয়ের অভিপ্রায় ব্যক্ত করে বা এই জনসাধারণকে শেয়ার ক্রয় করার জন্য আমন্ত্রণ জানায়।
মূলত এই ধরনের পত্রই হচ্ছে কোম্পানির বিবরণপত্র বা প্রসপেক্টাস। অর্থাৎ এটাকে আমরা যদি এভাবে বলি যে যৌথ মূলধনী কোম্পানির বা পাবলিক লিমিটেড কোম্পানি, সোজা কথা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে যৌথ মূলধনী কোম্পানি তো প্রাইভেট পাবলিক দুটোই, তো আমরা এখানে আমরা ব্যবহার করব পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি তার মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার এবং ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে জনসাধারণের উদ্দেশ্যে যেই পত্র প্রচার করে সেটি হচ্ছে মূলত বিবরণপত্র বা প্রসপেক্টাস। অর্থাৎ এই পত্রের মধ্যে কোম্পানি কতগুলো ইনফরমেশন দিয়ে থাকে। কোম্পানি সম্পর্কে একজন সাধারণ মানুষ কিছু তথ্য জানতে পারে এখানে। অর্থাৎ এই কোম্পানিটির নাম কি, এই কোম্পানিটির অবস্থান কোথায়, এই কোম্পানিটি কী ধরনের কোম্পানি, এই কোম্পানির উদ্দেশ্য কি, এই কোম্পানির মূলধন কত, এই কোম্পানির সম্পদ কেমন, এই কোম্পানির দায় কেমন, বা এই কোম্পানি কি করবে ইত্যাদি, এই কোম্পানির শেয়ারের সংখ্যা কত, শেয়ারের মূল্য কত, শেয়ার কিভাবে ক্রয় করতে পারবে, সব পদ্ধতি ইত্যাদি নানা বিষয় নিয়ে নানা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই দলিলের মধ্যে সন্নিবেশিত থাকে বা এই পত্রের মধ্যে সন্নিবেশিত থাকে। তাহলে এই পত্রের মাধ্যমে জনসাধারণ কোম্পানি সম্পর্কে তার প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারে এবং জেনে এই শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এইটাই হচ্ছে মূলত যৌথ পাবলিক লিমিটেড কোম্পানির বিবরণপত্র বা প্রসপেক্টাস। অর্থাৎ এটার মাধ্যমে কোম্পানি জনসাধারণকে তার কোম্পানির শেয়ার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বরাবরের মতোই এই টপিক নিয়েও আমরা ইংরেজির সংজ্ঞা আমরা শিখে রাখবো। সিম্পল, আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি সব টপিকেরই একটা ইংলিশ সংজ্ঞা যেন তোমরা শিখে রাখো। এটা ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে, বিভিন্ন পরীক্ষায় ফেস করতে লাগবে, বিভিন্ন আলোচনা লাগবে এবং বিভিন্ন তোমার ইন্টারভিউ ফেস করতে তোমার এগুলো অনেক সহযোগী তা পাবে তুমি এগুলো থেকে। তো সেজন্যই বলি একটা সিম্পল সংজ্ঞা সবসময় শিখে রাখবে। তো আজও আমরা একটা সংজ্ঞা শিখব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এস সরকার অ্যান্ড আদার্স, অনেকটা কয়েকজন মিলে এই সংজ্ঞাটি দিয়েছেন। হ্যাঁ, এস সরকার অ্যান্ড আদার্স। তাদের মতে এই বিবরণপত্র বা প্রসপেক্টাস সম্পর্কে তার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, এ ডকুমেন্ট containing detailed information about the company and invitation to the public subscribing to the share capital and debentures issued is called prospectus. অর্থাৎ পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ, পরিপূর্ণ বলতে কোম্পানির গুরুত্বপূর্ণ যেসব বিষয় জনসাধারণের জানা উচিত বা তারা এটা জানার অধিকার রাখে, এটাই হচ্ছে, এই সব তথ্যই হচ্ছে পরিপূর্ণ মিলে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পরিপূর্ণ তথ্য। তাহলে পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ যেই দলিলের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বা ঋণপত্র ক্রয়ের জন্য জনসাধারণকে আহ্বান জানে তাকেই বলা হয় বিবরণপত্র বা প্রসপেক্টাস। তো এই প্রসপেক্টাসটা মূলত কোম্পানি পত্র পত্রিকা, তারপরে ম্যাগাজিন, তারপরে তোমার টেলিভিশন, তারপরে তাদের নিজস্ব ওয়েবসাইট বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা এই প্রসপেক্টাসটি জনসাধারণের উদ্দেশ্যে প্রচার করতে পারে। আর এই প্রচারপত্র দেখে পড়ে বুঝে জনগণ এই কোম্পানির শেয়ার ক্রয় করবে কি করবে না এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো আশা করি আমাদের এই স্বল্প সময়ের বা এই ছোট্ট এই আলোচনা থেকে তোমরা পাবলিক লিমিটেড কোম্পানির বিবরণপত্র বা প্রসপেক্টাস কাকে বলে এটা সম্পর্কে একটা সম্যক একটা ধারণা লাভ করতে পেরেছ। তো এই পর্যায়ে আমাদের আজকের এই রিলেটেড টপিকের আরেকটি আলোচ্য বিষয় হলো এই বিবরণপত্রে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে বা থাকতে হয় বা থাকা উচিত বা কোম্পানির আইন অনুযায়ী কোন কোন তথ্যগুলো এই বিবরণপত্রে অবশ্যই থাকতে হবে, যা দেখে
সাধারণ জনগণ এই কোম্পানি সম্পর্কে একটা একটা এট এ গ্ল্যান্স একটা ধারণা লাভ করতে পারবে। চলো আমরা এক এক করে সেগুলি আলোচনা করি। প্রথমত থাকে কোম্পানির নাম থাকবে। প্রত্যেকটা কোম্পানির অবশ্যই একটা নাম তো অবশ্যই আছে, যেটা দিয়ে যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধিত হয়। তো সেই কোম্পানির নাম থাকবে, সেই কোম্পানির একটা ঠিকানা থাকবে, অর্থাৎ যে রেজিস্টার্ড ঠিকানা, রেজিস্ট্রি করার সময় যে ঠিকানাটি ব্যবহার করা হয়েছে ওই ঠিকানাটা থাকবে, এবং এটার অবস্থান কোথায়, এটা কি আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, বা এটা কি ওয়ার্ল্ড ওয়াইড, বা এটার যেখানেই থাকুক না কেন এটার অবস্থানটা কোথায়, এটা কিন্তু থাকবে। এবং এর কোম্পানির উদ্দেশ্য সম্পর্কে একটা বর্ণনা থাকতে হবে এখানে, অর্থাৎ এই কোম্পানিটি কি করবে, তার কি ধরনের ব্যবসা করবে, হ্যাঁ, তার উদ্দেশ্যটা কি, এই ইত্যাদি বিষয় এই প্রসপেক্টাসে বর্ণনা করতে হবে। তবে সংক্ষেপে বর্ণনা করতে হবে, যাতে সংক্ষিপ্ত বর্ণনা থেকে যেন সাধারণ মানুষ এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা লাভ করতে পারে। এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে যে কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী সম্পর্কে ওখানে একটা সংক্ষিপ্ত আলোচনা হলেও একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় এমন একটি সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই বর্ণনা থাকতে হবে। স্মারকলিপি আর পরিমেল নিয়মাবলী কি, এটি আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির প্রধান দলিল, আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় প্রধান দলিল। স্মারকলিপিকে মূলত কোম্পানির সংবিধান বা বাইলজ বা উপবিধি এসব নামেও বলা হয়ে থাকে, বা স্মারকলিপিকে একটা মানবদেহের একটা সাথে তুলনা করলে স্মারকলিপিকে বলা হয় এটা একটা হার্ট বা এটা একটা হৃদপিণ্ড, হ্যাঁ। আর পরিমেল নিয়মাবলী হচ্ছে কোম্পানির দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ দলিল, অর্থাৎ এই দলিলে কোম্পানির দৈনন্দিন কার্যাবলী পরিচালনা এবং ব্যবস্থাপনার নিয়মাবলী উল্লেখ থাকে। এটাকে মানবদেহের চোখের সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বের দিক থেকে কিছুটা তোমার কম বেশি আছে। তো এই স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলীতে কি কি বিষয় ছিল এগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ এই বিবরণপত্রের মধ্যেও উল্লেখ থাকতে হবে। তারপর তৃতীয়ত আছে কোম্পানির পরিচালকদের নাম। কোম্পানি পরিচালনায় কারা থাকবে তাদেরকে তো চিনতে হবে সাধারণ মানুষ, কারা আছে, তাদের নাম, তাদের ঠিকানা, তাদের অবস্থান, তাদের যোগ্যতা, তাদের নিয়োগ পদ্ধতি এবং তাদের পারিশ্রমিকের পরিমাণ সম্পর্কে একটা বর্ণনা থাকতে হবে, যা দেখে মানুষ এখান থেকে এই তথ্যগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিতে পারে। তারপর চতুর্থত আছে ব্যবস্থাপনা প্রতিনিধির নাম বা কোম্পানির সঙ্গে তার সম্পর্ক, ব্যবস্থাপনা প্রতিনিধির নিয়োগ নিয়োগ পদ্ধতি সম্পর্কে বর্ণনা থাকতে হবে। ব্যবস্থাপনা প্রতিনিধির ইংরেজি হচ্ছে ম্যানেজিং এজেন্ট, অর্থাৎ অনেক কোম্পানি ম্যানেজিং এজেন্ট নিয়োগ করে, অর্থাৎ ম্যানেজিং এজেন্টরা হচ্ছে কোম্পানির টোটাল ম্যানেজমেন্টের বিষয়গুলো দেখাশোনা করে, এবং প্রয়োজনে কোম্পানির কোনো সময় যদি তোমার আর্থিক সমস্যায়ও পড়ে সেই সমাধানটাও তারা করে থাকে, নিজেদের থেকে তারা অর্থ সরবরাহ করে তারা ওইসব পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য কোম্পানিকে সহযোগিতা দেয়। তো ম্যানেজিং এজেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, আমি এখানে সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিলাম। তো ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধিকে, তার নাম, কোম্পানির সঙ্গে তার সম্পর্ক, তার নিয়োগ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে একটা বর্ণনা থাকতে হবে। তারপরে পঞ্চমত আছে শেয়ার নিয়ে, অর্থাৎ শেয়ার নিয়েও কিন্তু এখানে একটা বর্ণনা থাকতে হবে। শেয়ারের প্রকারভেদ, অর্থাৎ কি কি ধরনের শেয়ার আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এরকম অনেক ধরনের শেয়ার থাকতে পারে। কি কি ধরনের শেয়ার আছে, শেয়ারের সংখ্যাগুলো থাকতে হবে, এবং শেয়ারের ফেস ভ্যালু বা আংশিক মূল্য, কোন শেয়ারের মূল্য কত, মানে একটি শেয়ারের মূল্য কত সেটা, এবং মূল্য পরিশোধের পদ্ধতি, কিভাবে পরিশোধ করবে, মূল্য পরিশোধ কি এককালীন করবে নাকি কিস্তিতে করবে ইত্যাদি বিষয় সম্পর্কে
বিস্তারিত একটা বিবরণ থাকতে হবে সংক্ষিপ্ত, যাতে ওই বিবরণ থেকে বর্ণনা থেকে যেন সাধারণ শেয়ার হোল্ডাররা বা পাবলিক যারা কিনতে আগ্রহী তারা যেন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে সহজ হয়। তারপরে নাম্বার 6 আছে কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ কত। যেটা নিয়ে অনুমোদিত মূলধন হচ্ছে কি, কোম্পানির যেই মূলধন নিয়ে রেজিস্ট্রেশন পায় সেটাই হচ্ছে কোম্পানির অনুমোদিত মূলধন বা অথরাইজড ক্যাপিটাল। হ্যাঁ, কোম্পানির কার্যকরী মূলধন কত বা ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ যেটা সবসময় কোম্পানির যেই মূলধনটা সবসময় ইউজ হবে, হ্যাঁ, এই কার্যকরী মূলধন কত। এরপরে পরিশোধিত মূলধন কত, বা কোম্পানি এই যে জনগণের কাছ থেকে কি পরিমাণ মূলধন টোটালি আদায় করতে পেরেছেন, এটি হচ্ছে পরিশোধিত মূলধন। এটির সম্পর্কে একটা সাধারণ একটা বর্ণনা থাকতে হবে, যেটা থেকে মানুষ সহজেই তার প্রয়োজনীয় তথ্যগুলো পেতে পারে। তারপরে 7 নম্বর আছে কোম্পানির হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ এই কোম্পানি কিভাবে হিসাব রাখে, তার হিসাব রাখার পদ্ধতি কি, হিসাব নিরীক্ষণের পদ্ধতি কি, বা অডিট, কোম্পানির হিসাব অডিট করতে হয়। প্রত্যেক শেয়ার হোল্ডার তো আর ব্যক্তিগতভাবে এসে কোম্পানির হিসাব পরীক্ষা করবেন না, নিরীক্ষা করবেন না। তো এই যে নিরীক্ষার পদ্ধতি আছে, কোন ফার্ম দিয়ে নিরীক্ষা করানো হবে, হ্যাঁ, নিরীক্ষার পদ্ধতি কি হবে, এই সম্পর্কেও মানে হিসাব সংক্রান্ত যাবতীয় বিষয়ে কিন্তু একটা বিবরণ সেখানে থাকতে হবে। তারপরে আছে তোমার আর্থিক, এই যে একটা কোম্পানি তো বিভিন্ন ব্যাংকের সঙ্গে লেনদেন করতে হয়, আর্থিক লেনদেন করতে হয়, টাকা জমা দিতে হয়, টাকা উত্তোলন করতে হয়। তো কোন কোন ব্যাংকে এই তাদের হিসাব আছে বা হিসাব নাম্বার আছে, কোন কোন ব্যাংকের সঙ্গে তারা এই আর্থিক লেনদেনগুলো করে থাকে, ওইসব ব্যাংকের নাম এবং ব্যাংকের হিসাব নম্বর ইত্যাদি সংক্রান্ত তথ্য সেখানে সন্নিবেশিত করতে হয়। তারপরে আছে তোমার 9 নম্বর আছে কোম্পানিতে শেয়ার মালিকদের স্বার্থ। এই যে মানুষ যে শেয়ার ক্রয় করবেন তার স্বার্থটা কি, তার স্বার্থ সংক্রান্ত বিস্তারিত বিবরণ থাকতে হবে, এবং তার মূলধন যদি ফেরত দিতে হয়, ফেরত পাওয়ার বিষয়ে এই সংক্রান্ত বিষয়েও কিন্তু একটা বিবরণ সেখানে থাকতে হবে এই বিবরণপত্রে। এবং লাস্টলি বা নাম্বার 10 নম্বর হচ্ছে কোম্পানির লভ্যাংশ বন্টন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত একটা বিবরণ থাকতে হবে। কোম্পানি যে ইয়ারলি যে একটা লভ্যাংশ প্রদান করবেন, কত % লভ্যাংশ প্রদান করবেন, বা কত % তারা রিজার্ভ ফান্ডে রাখবেন, হ্যাঁ, বা এই কোনো লভ্যাংশকে মূলধনে পরিণত করা যাবে কিনা, বা ঋণপত্রে পরিণত, ইত্যাদি বিষয় তার জনসাধারণ যাতে বুঝতে পারে যে সহজে যে তার যে লভ্যাংশকে তিনি কিভাবে উত্তোলন করবেন বা তিনি কিভাবে ব্যবহার করবেন, বা কোম্পানিতে তার এই লভ্যাংশর অবস্থান কি থাকবে, ইত্যাদি বিষয় সম্পর্কেও, অর্থাৎ লভ্যাংশ বন্টন সম্পর্কে একটা সাধারণ বিবরণ কিন্তু সেখানে থাকতে হবে। তো এই হচ্ছে মূলত, আরও অনেক বিস্তারিত বিষয় থাকে, আমি এখানে মেইন বিষয়গুলো নিয়ে আসলাম। অর্থাৎ এই বিষয়গুলো থাকতে হয় একটা বিবরণপত্রে। এই বিষয়গুলো থাকলে একজন বিবরণপত্রের পাঠক বা একজন যিনি বিবরণপত্রটি দেখে যাতে তার সন্তুষ্টি আসে, অর্থাৎ কোম্পানিটি সম্পর্কে, কোম্পানিটির অবস্থান সম্পর্কে, কোম্পানিটির সম্পর্কে যাবতীয় তথ্য দেখে এই বিবরণপত্র থেকে তার মধ্যে যেন একটা সন্তুষ্টি আসে, এবং তিনি যেন এই কোম্পানির শেয়ার ক্রয় উদ্বুদ্ধ হন, তার মধ্যে যেন একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, অর্থাৎ কোম্পানির প্রতি তার জন্য একটা আস্থা তৈরি হয় যে এখানে বিনিয়োগ করা যেতে পারে মর্মে এক ধরনের যেন তার মধ্যে যেন একটা অনুভূতি তৈরি হয়। এই রকম এটার জন্যই মূলত কোম্পানি তার বিবরণপত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সন্নিবেশন করতে হয়, আর এগুলোই হচ্ছে মূলত বিবরণপত্রের বিষয়বস্তু বা সাবজেক্ট ম্যাটার অফ প্রসপেক্টাস। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে তোমরা বিবরণপত্র বা প্রসপেক্টাস কি, আর বিবরণপত্র বা প্রসপেক্টাসের বিষয়বস্তুগুলো কি এটা সম্পর্কে একটা ধারণা লাভ করতে পেরেছ। এবং আমার বিশ্বাস তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকো, আর এরপরে যদি সামান্য একটু বাড়িতে যদি এটা চোখ বুলিয়ে নাও আমাদের টেক্সট বইতে, তাহলে তুমি এটা সম্পর্কে আলোচনা করার জন্য নিজেকে একজন তোমার মধ্যে সেরকম কনফিডেন্স তৈরি হবে যে তুমি এই বিষয় নিয়ে কথা বলতে পারবে, এই বিষয়ে তুমি যে কোনো ধরনের প্রশ্ন আসুক পরীক্ষায় লিখতে পারবে।
এবং এটা সম্পর্কে তুমি যে কোনো ধরনের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা তুমি দিতে পারবে। তো ঠিক আছে, আজ এই ক্লাসটি আজকে আর বাড়াবো না। তো পরের ক্লাসে আমরা কোম্পানির আরও কিছু টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের ছোট ছোট বিষয় আমাদের জেনে রাখা ভালো। যেমন কোম্পানির নিবন্ধনপত্র সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে। তারপরে কোম্পানির পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কাকে বলে বা এটা কি, এটা নিয়ে আলোচনা করব। আর কোম্পানির ন্যূনতম মূলধন বলতে কি বোঝায়, এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আশা করি সেই ক্লাসটিতে অংশগ্রহণ করবে। তো আজ আর নয়, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।